হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ যে নিউ সিলেবাস 2024 সালে করা হয়েছে, যে সেমিস্টার 1-এ, তো তার মধ্যে আমি সাবজেক্ট ফিলোসফি যে সমস্ত ইউনিটগুলো আছে সেই সমস্ত ইউনিটগুলোর টপিকগুলো আমি পড়াচ্ছি। তো প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিন্তু পড়িয়ে যাচ্ছি। তোমরা যদি আগে ভিডিওগুলো দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবে। তো দেখো, আজকে ইউনিট 1-এর কি আছে, টপিক টু এ কি আছে, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে। তো ভারতীয় দর্শনের মোট যে 9টা সম্প্রদায় আছে, চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই 9টা যে দর্শন সম্প্রদায় আছে, সমস্ত সম্প্রদায়গুলিকে কী করতে হবে, আমাদের সংক্ষেপে পড়তে হবে। তো এর আগে আমি চারবাক দর্শনের সম্পর্কে সংক্ষেপে পড়েছি। তো এই ভিডিওটা যদি দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে সেইখান থেকে ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো আজকে হচ্ছে 2 নম্বর টপিক হচ্ছে কি, বৌদ্ধ দর্শন। এবার বৌদ্ধ দর্শনে আমি সমস্ত পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি ধরে ধরে এখানে পয়েন্ট করেছি। তোমাদের এই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে পড়বে, আর প্রয়োজন হলে ভিডিওটা বারবার করে দেখবে, তাহলে দেখবে এখান থেকে সমস্ত এমসিকিউগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাই দেখো কি কি পয়েন্ট করেছি। প্রথম পয়েন্ট করেছি অর্থ, মানে হচ্ছে বৌদ্ধ দর্শনের অর্থ কী। তাহলে বৌদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী বা জাগ্রত করা। ঠিক আছে, বৌদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী বা জাগ্রত করা। তাহলে এটা কিসের দর্শন? জ্ঞানীর দর্শন বা জ্ঞানের দর্শন বা জাগ্রত করার দর্শন। ঠিক আছে, পরের পয়েন্টে আছে কি, প্রতিষ্ঠাতা। এই বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। তারপর দেখো, পরের পয়েন্ট করেছে কি, মূল গ্রন্থ বা আকর গ্রন্থ কি? মূল গ্রন্থ বা আকর গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এবার ত্রিপিটক শব্দের অর্থ কি? ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি বা বাক্স। ঠিক আছে, এবার ত্রিপিটক কাকে বলবো? ত্রিপিটক হচ্ছে 3টি পিটকের সমাহারকে ত্রিপিটক বলা হয়। এবার 3টি পিটক কি কি? এক হচ্ছে সূত্র পিটক, 2 হচ্ছে বিনয় পিটক, 3 হচ্ছে অভিধর্ম পিটক। এই 3টি পিটকের সমাহারকে কিন্তু কি বলা হয়? ত্রিপিটক বলা হয়। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে প্রমাণ। কয়টি প্রমাণ স্বীকার করেছে? বৌদ্ধ দর্শনে 2টি প্রমাণ স্বীকার করেছে, এক হচ্ছে প্রত্যক্ষ, 2 হচ্ছে অনুমান। এই দুটো প্রমাণই স্বীকার করা হয়েছে। তারপর পয়েন্ট দেখো, 4টি সত্য বা আর্য চতুষ্টয়। এবার 4টি সত্য বা আর্য চতুষ্টয় মানে হচ্ছে গৌতম বুদ্ধ যখন 49 দিন ধ্যানরত অবস্থায় থেকে না খেয়ে 4টা সত্যকে খুঁজে পেয়েছিলেন, তার জন্য একে আর্য চতুষ্টয় বলা হয় বা 4টি সত্য বলা হয়। এবার এই 4টি সত্য কি? 1 নম্বর সত্য হচ্ছে দুঃখ, 2 নম্বর সত্য হচ্ছে দুঃখ সমুদয়, 3 নম্বর হচ্ছে দুঃখ নিরোধ, 4 নম্বর হচ্ছে দুঃখ নিরোধ মার্গ। এই 4টা সত্য কিন্তু গৌতম বুদ্ধ কি করেছিল? তিনি তার ধ্যানরত অবস্থায় থেকে এই 4টি সত্যকে খুঁজে পেয়েছিল। তাহলে প্রথম কি আছে? দুঃখ, মানে হচ্ছে দুঃখ আছে আমাদের। 2 নম্বর হচ্ছে কি দুঃখ সমুদয়, মানে হচ্ছে দুঃখ যে আছে সে দুঃখের কি আছে? কারণও আছে। তবে 3 নম্বর কি আছে? সত্য দুঃখ নিরোধ, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে দুঃখের কারণ যেহেতু আছে তাহলে দুঃখের কি উপায়ও আছে। তারপর 4 নম্বর কি আছে? দুঃখ নিরোধ মার্গ। তাহলে দুঃখের যেহেতু উপায় আছে তাহলে কি সেগুলোর রাস্তাও আছে। তাহলে এই 4 নম্বর হচ্ছে দুঃখের নিরোধের রাস্তা। ঠিক আছে, দেখো তারপর পয়েন্টে দুঃখ নিরোধ মার্গ, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মানে হচ্ছে দুঃখের উপায়ের যে রাস্তা আছে সেই রাস্তাগুলো কি কি। তো এখানে তিনি 8টি রাস্তার কথা বলেছেন বা উপায়ের কথা বলেছেন বা মার্গের কথা বলেছেন। এক হচ্ছে সম্যক দৃষ্টি, মানে হচ্ছে সৎভাবে দৃষ্টি থাকতে হবে আমাদেরকে। তবে 2 নম্বরে কি আছে? সম্যক সংকল্প, মানে হচ্ছে আমাদের সংকল্পটা কী করতে হবে? সম্যক রাখতে হবে। 3 নম্বর হচ্ছে সম্যক বাক, মানে হচ্ছে আমাদের কথাবার্তা সঠিক রাখতে হবে। 4 নম্বর হচ্ছে সম্যক কর্মান্তর, মানে হচ্ছে আমাদের কাজকর্ম সঠিক রাখতে হবে। 5 নম্বর হচ্ছে সম্যক আজীব, মানে হচ্ছে আমাদের জীবনযাপন সঠিকভাবে করতে হবে। 6 নম্বর হচ্ছে সম্যক ব্যায়াম, মানে হচ্ছে আমাদের ব্যায়াম সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে। সম্যক স্মৃতি, মানে হচ্ছে সঠিক বা ভালো কথা আমাদের মনে রাখতে হবে। আর 8 নম্বর আছে সম্যক সমাধি, মানে হচ্ছে এই
সাতটি যখনকার সঠিকভাবে পালন করা হয়ে যাবে তখন আমাদের সঠিক সমাধিও হবে। এই 8টি মার্গের বা রাস্তার কথা তিনি বলেছেন দুঃখের উপায়ের জন্য। ঠিক আছে, এই 8টি মার্গে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনো দুঃখই আসবে না। তিনি এই সত্যকে কিন্তু জানতে পেরেছিলেন এই 49 দিন ধ্যানরত অবস্থায় থেকে। তো আবার নিজের জন্য করেছে, এগুলো সব আমাদের জন্যই করেছিল। দেখো পরের পয়েন্ট কি, দার্শনিক সিদ্ধান্ত বা মূল তত্ত্ব। তাহলে বৌদ্ধ দর্শনের দার্শনিক সিদ্ধান্ত বা মূল তত্ত্ব কি আছে? বৌদ্ধ দর্শনের দার্শনিক সিদ্ধান্ত বা মূল তত্ত্ব হচ্ছে 4টি। এক হচ্ছে পদ্বৈত সমুৎপাদবাদ তত্ত্ব, 2 হচ্ছে কর্মবাদ, 3 হচ্ছে অনিত্যবাদ বা ক্ষণিকবাদ, আর 4 হচ্ছে নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। তাহলে প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে পদ্বৈত সমুৎপাদবাদ, এটা হচ্ছে কার্যকারণ সম্পর্কিত মতবাদ। 2 নম্বর হচ্ছে কি কর্মবাদ, এখানে কর্ম সম্পর্কে তো মতবাদ। আর 3 নম্বর কি আছে? অনিত্যবাদ বা ক্ষণিকবাদ। এই অনিত্যবাদ বা ক্ষণিকবাদ হচ্ছে বলা হয়েছে যে জগতের সব কিছুই ক্ষণিক, মানে হচ্ছে সর্বং ক্ষণিকম। তিনি বলছেন যে এখানে আমাদের জগতে যা কিছু আছে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। তার জন্য তিনি বলেছেন যে সর্বং ক্ষণিকম বা সর্বং অনিত্যম। তারপর দেখো 4 নম্বর পয়েন্টে কি আছে? নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের আত্মা সম্পর্কিত মতবাদ। তাহলে বৌদ্ধ দর্শন যদি আত্মা সম্পর্কিত মতবাদ বলা হয় তার নাম কি? নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। এ হচ্ছে 4টি মূল সিদ্ধান্ত বৌদ্ধ দর্শনের বা মূল তত্ত্ব বা কেন্দ্রীয় সিদ্ধান্ত। ঠিক আছে, তো তারপর দেখো লাস্ট, দেখো পরের পয়েন্ট হচ্ছে সম্প্রদায়। এখানে বৌদ্ধ দর্শনের সম্প্রদায়কে 2টো ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। হিনজানদের কি বলা হয়? বস্তু স্বাতন্ত্র্যবাদী বলা হয়, আর মহাযানদের কি বলা হয়? ভাববাদী বলা হয়। ঠিক আছে, এবার হিনজানদেরকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে সম্প্রদায়, একটা হচ্ছে শতান্ত্রিক আর একটা হচ্ছে কি বৈভাষিক সম্প্রদায়। শতান্ত্রিকদের কি বলা হয়? শতান্ত্রিকদের বাহ্যানুমেয়বাদী বলা হয়। ঠিক আছে, আর বৈভাষিকদের কি বলা হয়? বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। বৈভাষিকদের কি বলা হয়? বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয় সম্প্রদায়। ঠিক আছে, বাহ্যানুমেয়বাদী বলা হয় কেন? কারণ তারা বাহ্য বস্তুকে দেখছে কি অনুমানের মাধ্যমে, তার জন্য শতান্ত্রিকদের বাহ্যানুমেয়বাদী বলা হয়। আর বৈভাষিকদের বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয় কেন? কারণ তারা বাহ্য বস্তুকে কি করছে? প্রত্যক্ষের মাধ্যমে দেখছে, মানে হচ্ছে সরাসরির মাধ্যমে দেখছে, তার জন্য বৈভাষিকদের বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। এই সম্প্রদায়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে, আর একটা হচ্ছে কি যোগাচার বা বিজ্ঞানবাদী। ঠিক আছে, এই হচ্ছে বৌদ্ধ দর্শনের সম্প্রদায়। তো দেখো আমি প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি কিন্তু তুলে ধরেছি। এগুলোর থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে, তোমরা ভালো করে ভিডিওটা দেখে খাতায় নোট করে পড়বে। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই।